কিন্তু কাউকে কিছু বলেনি। 3.5 ঘন্টা পর গ্যাংটকের মহাত্মা গান্ধী মার্গের হোটেলে এসে পৌঁছে সবার শরীর ছেড়ে দিয়েছে ততক্ষণে। সারা রাতের ট্রেন জার্নি, লং ড্রাইভ, তারপর তিন্নি ছাড়া বাকি সকলেই গতকাল অফিসও করেছে। ঠিক হলো আজ আর কোথাও বেরোনো নয়, পুরো রেস্ট। কাল সকালে দেখা যাবে। ওদের 10 জনের জন্য 5টা রুম বুক ছিল এমজি মার্গের হোটেলটিতে। যে যার মতো রুমে ঢুকে বিছানা নিয়ে নিল। তিন্নি আর মেঘা একটা রুমে। মেঘা তো ঢুকেই শুয়ে পড়ল। তিনিও স্নান করে ফ্রেশ জামা কাপড় পরে বাড়িতে কথা বলে একটু ঘুমের চেষ্টা করল, কিন্তু হোটেলের নরম বিছানায় শ্রান্ত শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই এতক্ষণ পর আবার ভেসে উঠল সেই মুখ, সেই চোখ, সেই খাড়া নাক, চওড়া কপাল, ভ্রুর কাছে কাটা একটা দাগ। এপাশ ফিরে ওপাশ ফিরে অনেক রকম ভাবে ঘুমের চেষ্টা করলো তিনি, কিন্তু ঘুম আর এলো না। বিরক্ত হয়ে ছুঁড়ে গায়ের নরম ব্ল্যাঙ্কেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে বসলো বিছানায়। কেন এরকম করছে ও? এক সন্ধ্যাতে মাত্র 1-1.5 ঘন্টার আলাপেই এই অবস্থা। নিজের মনকে তিনি সান্ত্বনা দিল এই বলে অভিমন্যু সেন কালকে ওর প্রাণ বাঁচিয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু তাতেও কি মন মানে? কি যে এক অস্বস্তি হচ্ছে ওর। শরীরে কেমন জ্বালা করছে, কান মুখ গরম হয়ে যাচ্ছে, পেটে কেমন একটা মোচড় দিচ্ছে। পরীক্ষার আগে যেমন হতো স্পষ্ট অনুভব করতে পারছে তিনি। ওর মস্তিষ্ক থেকে অ্যাড্রিনালিন, ওয়েস্ট্রোজেন আর বাকি যা যা হরমোন আছে সব যেন বর্ষার তৃষ্ণার মতোই বান ডাকিয়েছে ওর শরীরে। শিরায় উপশিরায় মিশে যাচ্ছে নীল নীল বিষ, যার নাম প্রেম। কি এক অসহ্য যন্ত্রণায় মাথার চুলগুলো 2 হাতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল তিনি। উল্টাতে লাগলো মনের পাতা। কাল শিয়ালদা স্টেশনে ট্রেনে ওঠার পর বর্ধমান স্টেশনে আসা অবধি কি কি হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে সব মনে পড়ছিল তিন্নির। আর ভাবতে ভাবতেই ওর চোখ দিয়ে গড়িয়ে আসা নিঃশব্দ নোনতা গরম জলে ভিজিয়ে যাচ্ছিল হোটেলের নরম পালক বালিশ। ওর বুকের ভেতর পাঁজরগুলো কে যেন ইলেকট্রিক করাত দিয়ে রসিয়ে রসিয়ে কাটছে। কেন এত কষ্ট হচ্ছে ওর? কেন কাছে তিনি? এরই নাম ভালোবাসা। ঠোঁট কামড়ে রক্ত বার করে চোখের নোনতা জল আটকানোর ব্যর্থ চেষ্টায় তিনি ওর মনকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। পাগলামো করিস না। আর কোনোদিনও দেখা হবে না, মিথ্যে প্রত্যাশা রাখিস না। তুই যাকে মন দিয়ে ফেলি তাকে, সে তোকে মনেও রাখেনি। বেলা 2টোতেও কালো মেঘে ঢেকে অন্ধকার গ্যাংটকের আকাশ। গুড়গুড় করে মেঘ ডাকছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। বাইরে তখন ঝাপসা জলরঙা দুনিয়া। এদিকে হোটেলের বেডে অভিমন্যুর জ্যাকেট আঁকড়ে শুয়ে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চোখের জলে ভাসে তিনি। থমকে গেছে 18 ঘন্টা আগের একটা সোনালি মুহূর্তে। মনের আয়নায় ঝাপসা চোখে দেখছে অন্ধকারে জোরে ছুটে চলা একটা ট্রেন। খোলা দরজার পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরুষ আর ওর বুকে মাথা রেখে দাঁড়িয়ে তিনি। চৈত্রের শুকনো দুপুর আর বর্ষার ভিজে সন্ধ্যা কি একসাথে মিশিয়ে দেওয়া যায় কখনো? জলে ভেজা ভিজে মাটির সোদা গন্ধের সাথে ফুলের হালকা মিষ্টি সুবাস। উড়ন্ত হাওয়ায় এক নারীর চুল ছুঁয়ে যাচ্ছে অভিমন্যুর ঠোঁট আর গাল। তিতির পাখির মতো তীর তীরে নরম শরীরের ভার ছেড়ে দিয়েছে ওর উপর। চোখ দুটি বোঝা উষ্ণ নিঃশ্বাসে পুড়ে যাচ্ছে বুক। পাতলা গোলাপি ঠোঁট দুটো মুখের খুব কাছে, শুধু ছোঁয়ার অপেক্ষা। খুব ইচ্ছে করছে একবার ওকে জড়িয়ে ধরতে, ওর চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে একবার ওকে কাছে টানতে। রামঝাঁকুনি দিয়ে মিলিটারি ট্রাকটা থেমে যেতেই আচমকা চোখ খুলে গেল অভিমন্যুর। কি হলো? ট্রাক থেকে এক লাফে নেমে পড়ল অভিমন্যু। সেনার কঠোর কর্তব্যে প্রেম প্রেম দিবা স্বপ্নের কোনো জায়গা নেই। ইনস্ট্রাকশন দিতেই লাগলো। জামার হাতা গুটিয়ে নিজেও নেমে পড়ল নাথুলা পাশের রাস্তা থেকে বড় বড় বোল্ডার সরাতে। অনেক পর্যটকদের গাড়ি আটকে আছে যে। বেশ কয়েকজন পর্যটক ওদের শুনিয়েই বলতে লাগলো, এইসব ভাই ভাই চেয়ার নেমে যাইয়া যায়, ভাজ্য নড়বেই। আর দেখো কৃত্রিম তালে কাজ করছে। ইন্সপেশিয়েন্ট লোক সব অশিক্ষিত হলে যা হয় আর কি। বলি সন্ধ্যা হলে গেলে কি তোমার আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে? আইআইটি রুরকি কলেজ থেকে ডিস্ট্রিকশন নিয়ে পাস আউট অশিক্ষিত মেজর অভিমন্যু সেন কথাগুলো কানে না নিয়ে রাস্তা থেকে বোল্ডার সরাতে লাগলেন। ওরা যে পাবলিক সার্ভেন্ট। This is very secret information, Abhimanyu. You have to make sure only the top tier know about this. Yes, sir. I'll start looking into this matter on urgent basis.
পারমিশন টু লিভ স্যার? Yes, please. নিজের টেন্টে ফিরে এলো অভিমন্যু। তামিল কর্নেল জেনারেল শ্রী বিষ্ণু রঙ্গনাথাম যা বললেন তা রীতিমতো চিন্তার ব্যাপার। রিসেন্টলি বেশ কিছু লোকাল ড্রাইভারদের রিক্রুট করা হচ্ছে সেনার ওপর নজর রাখতে। এছাড়াও স্থানীয় লোক এবং ট্যুরিস্টদের ছদ্মবেশে আর্মি ক্যাম্পের আশেপাশে খোঁচর বা স্পাই লাগানো হচ্ছে ক্যাম্পের ছোট ছোট খবর বের করে নেয়ার জন্য। মূলত কাশ্মীর বা দিল্লিতে এ ধরনের কাজকর্ম বেশি হয়, কিন্তু হঠাৎ করে উত্তর ভারতের হিমালয়ের কোলের এই ছোট্ট রাজ্যটিতে কেন চোখ পড়ল এদের? আপাতত স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এইটুকু খবর এসেছে, আর্মি যেন 24/7 হাই অ্যালার্ট থাকে। এই অঞ্চলটিতে ওপেন বর্ডার প্রায় নেই বলেই চলে। গোটাটাই এলওসি অথবা এলএসি, যুদ্ধজনক না হলেও যুদ্ধপ্রবণ এরিয়া। সদা সতর্ক থাকতেই হয় তার উপর মহল থেকে সরাসরি এমন নির্দেশ মানে ব্যাপার খুবই গুরুতর। তবে কি বড়সড় কিছু হতে চলেছে? সদ্য পাওয়া স্যাটেলাইট ইমেজগুলো দেখতে দেখতে অভিমন্যুর চওড়া কপালে চিন্তার রেখাগুলো গাঢ় হতে থাকে ক্রমশ। কি নাম রে লোকটার? কে? কোন লোকটা? মন দিয়ে পাহাড় দেখছিল তিনি, আচমকা এমন প্রশ্নে ঘাবড়ে গেল। ন্যাকামো করিস না, যার কথা ভেবে কাল দুপুরে কাঁদছিলি। হাপুস নাওনি? উফ, মরি মরি, কি প্রেম সীমন্তিন। ভ্রু উঁচিয়ে চোখ ছোট করে টেনে টেনে তিন্নির কানের কাছে ফিসফিস করে উঠল মেঘা। কালকে দুপুরে গ্যাংটং পৌঁছানোর পর সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিল, কেউ আর বেরোনোর নাম ও মুখে আনেনি। সন্ধ্যের পর এমজি মার্গে শায়ক নির্মলরাও গিয়ে দুটো গাড়ি বুক করে এসেছিল। সেই গাড়িতেই ওরা সবাই আজ বেড়াতে এসেছে সাঙ্গুন লেক, নাথুলা পাস, বাবা মন্দির, ওল্ড সিল্ক রোড এইসব দেখতে। যদিও আজকের ওয়েদার ঘোরার জন্য একেবারেই আদর্শ নয়। আলো আধারে মেশানো বৃষ্টি ভেজা দিনটাই কেমন যেন মন খারাপের গন্ধ। বেরোনোর পর থেকে বৃষ্টি পড়ছে, তাও ছাতা রেনকোট সাথে নিয়েই তিন্নিরা ঘুরছে। আজকের দিনে সাধারণত কোনো ড্রাইভার যেতে রাজি হয়নি। জনাদুই সদ্য কিশোর নেপালি ড্রাইভারকে নর্মালের থেকে অনেকটাই বেশি টাকার লোভ দেখিয়ে শায়করা রাজি করিয়েছে। এখন বেলা 3টে পেরিয়ে গেছে। নাথুলা পাশের পার্কিংয়ে তিন্নি আর মেঘা গাড়িতে বসে, বাকিরা বাইরে ঘুরছে। ওদিকে আকাশের অবস্থা দেখে ড্রাইভাররা তাড়া দিচ্ছে জলদি ফেরার, কারোর তাতে কানে নেই। ফাঁকা গাড়িতে বসে মেঘা আর তিন্নি বাকিদের ফেরার অপেক্ষা করছিল। তখনই মেঘা তিন্নিকে এসব বলে রাগাচ্ছে আর কি। মুখ লাল করে তিন্নি বলল, মোটেই না, মোটেই আমি কাঁদিনি কাল দুপুরে। এক চিমটি কাটবো বলে দিলাম। বল না, নাম কি রে লোকটার? একটু চুপ করে থেকে তিন্নি বলল, অভিমান্যু সেন। আহা, আমরাও বাঙালি। জমি খেয়ে একেবারে কিস করেছিস? হাঁটু অব্দি লম্বা হলদে পলকি ডটের শিফন ড্রেসের তলায় কেঁপে উঠল তিন্নি। ইয়ার্কি মারিস না মেঘা। মেঘা চুপ করে গেল। কিছুক্ষণ পরে আবার কোনই মারতে শুরু করলো তিন্নিকে। এই সীমন্তিনী, শোন না, বলি তোর ফেভারিট বই বুঝি মহাভারত? চর খাবি তুই। আচ্ছা, আর কি করবো না, এই প্রমিস করলাম। মজার ছলে নিজের কান ধরল মেঘা, তারপর সিরিয়াস গলায় বলল, একটা গান শুনবি রে? কি গান? এদের ফোনটা দে, হেডফোন গুজিস কিন্তু। আমার ফোন শায়কের কাছে, ওর ফোনে নেটওয়ার্ক নেই, আমারটা নিয়ে বাড়িতে কথা বলছে। কি গান বল? দাঁড়া না, এনে শোন এবার। নিজের ফোনে চটজলদি সার্চ করে তিন্নির দিকে বাড়িয়ে দিল মেঘা। হেডফোনটা কানে লাগাতেই মুখ লাল হয়ে গেল তিন্নির। মেঘা ইউটিউব খুঁজে পেতে একটা গান চালিয়েছে 2014 সালের স্টার টিভিতে যে নতুন মহাভারত সিরিয়াল শুরু হয়েছিল তারই একটা ইন্টো ক্লিপ। অভিমন্যু তিন্নির দিকে তাকিয়ে খিক হাসিতে ফেটে পড়ল মেঘা। বিকেল 4:30 নাগাদ ওরা এসে থামলো নতুন বাবা মন্দিরের থেকে অল্প দূরের একটা রোড সাইড চায়ের দোকানে। ছেলেরা সবাই হৈ হৈ করে উঠল। এই বৃষ্টি ওয়েদারে আরেক প্লেট পর্ক মোমো হয়ে যাক। রুম্পা ওদের ড্রাইভার তাড়া লাগালো। मैम साहब जी, आप लोग जल्दी कीजिए, शाम होने वाली है, अंधेरा भी आने लगा है और 2 घंटे लगेंगे होटल पहुंचने में। अगर फिर से बारिश नहीं हुई तो पहाड़ का रास्ता कभी भी बंद हो सकता है। শায়ক অতনুরা হৈ হৈ করে উঠল। ঘুরতে এসে কখন থেকে এ বেটারা তারা লাগিয়ে যাচ্ছে, একটুও শান্তিতে নড়াচড়া করতে দিচ্ছে না।
ওদের শহুরে শরীরে অভ্যস্ত নেই এমন খাড়া চড়াই উতরাই পাথরের রাস্তায় গাড়ি চালার প্রায় সবারই শ্বাসকষ্ট হচ্ছে। মেয়েগুলো তো বমি করে ভাসাচ্ছে। গোটা রাস্তায় বেচারা ড্রাইভারকে কতবার গাড়ি থামাতে হয়েছে তার ইয়াত্তা নেই। সাথে সাথে পেছনের গাড়িটাও। বিরক্ত হয়ে উঠেছে লেপচা দুই ড্রাইভার। শহরের ন্যাকামোর সাথে ওরা পরিচিত, কিন্তু এতটাও নয়। সবকটাই কম বেশি বলে, কেউ শাসন করারও নেই। ওদিকে বয়সে ছোট হলেও পাহাড়ি রাস্তার অভিজ্ঞ এই দুই গাড়ি চালকের বারংবার সাবধানী বাণী আর তাগাদাকেও কেউ কান দিচ্ছে না। নিজেদের ভাষায় লেপচা দুই ড্রাইভার ঠিক করে নিল ভুলেও আর কখনো বাঙালি বাচ্চাদের গার্জিয়ান ছাড়া গাড়িতে তুলবে না ওরা। হাঁটু অব্দি লম্বা হলদে পোলকি ডটের শিফন ড্রেস, গায়ে একটা রেঞ্জ জ্যাকেটের, তাতেই তিন্নির ঘাম দিচ্ছে। অথচ বাইরে নাকি 90 ডিগ্রি তাপমাত্রা মাত্র আজ। এই তাপমাত্রা ডিসেম্বরে দমদমে লোকে হনুমান টুপি পরে ঠান্ডায় কাঁপতে থাকে, কাগজে বেরোয়। আজ বছরের শীতলতম দিন, সেখানে তিন্নির ঘাম দিচ্ছে। বাথরুমটায় ঢুকেই শিউরে উঠে নাকে হাত চাপা দিল তিন্নি। বাথরুমের বদলে ঝুপড়ি বলাই ভালো। কাঠের মাজা আর পাথর দিয়ে বানানো নড়বড়ে একটা ঘর। একদিকে পর্দা ঝোলানো, সেখানে বাথরুমের জায়গা। একটু এগিয়ে মেঝেতে গর্ত করে পাথরের একটা গভীর চৌবাচ্চা বা রিজার্ভার মতো আছে। দড়ি বাঁধা প্লাস্টিক মগ ডুবিয়ে জল তুলতে হয়। মানুষের শুকনো বর্জ্যের গন্ধে গা গুলিয়ে উঠল, কিন্তু ওর কিছু করার নেই। দিনের শেষে একের পর এক টুরিস্ট কার পরপর থেমেছে এখানে। স্বাভাবিকভাবেই তাড়াহুড়োয় কেউই ঠিকঠাক জল দেয়নি। খুব সাবধানে পাথরের চাতালে রাখা এক মগ জল তুলে মুখে চোখে ভালো করে ঝাপটা দিল। বরফ ঠান্ডা জলটা একটু হলেও যেন তিন্নির 3 গুণ বেগে হয়ে চলা হৃৎপিণ্ডটা একটু শান্ত করল। জ্বর আসতে পারে ভেবেও মাথায় আর একটু জল দিল তিন্নি। হ্যান্ডব্যাগটা গাড়িতেই ফেলে এসেছে, না হলে একটু ঘাড়ে গলাতেও দেয়া যেত। শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, তাও মনের জোরে বাইরে বেরিয়ে এলো হাসি মুখে। শায়েক দূরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল, ওখান থেকে জিজ্ঞেস করলো, কিরে, ঠিক আছিস তো? ঘাড় নাড়ালো তিনি। বেশ কিছুক্ষণ পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে সোদা পাহাড়ি গন্ধটা আপ্রাণ শুষে নিয়ে গাড়িতে উঠতে গিয়ে কেমন আবার গা গুলিয়ে শরীরে মোচড় দিল তিন্নির। কম অক্সিজেনে এমনিতেই কখন থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। পাছে বাকিদের ঘোড়ায় কোনো বাধা পড়ে, তাই সকাল থেকে সব শারীরিক অসুবিধা চেপে রয়েছে তিন্নি। কিন্তু আর তো শরীর দিচ্ছে না। মেঘা বাইরে পেছনের সিটে বসে থাকা পিয়াসকে বলল, শোন না, আমার না কেমন গা বমি বমি করছে, আরেকবার বাথরুম থেকে ঘুরে আসি। ঘাড় এলিয়ে ওর দিকে তাকিয়ে হাসল পিয়াস। হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে জিপ থেকে নেমে বাঁশের ছাউনি দেয়া টেম্পারারি বাথরুমটার দিকে এগিয়ে গেল তিনি। অন্যবস্ত চোখে খেয়ালও করল না পিয়াসার কানে আপেল পট লাগানো ওয়্যারলেস হেডফোনে গান শুনতে মতো পিয়াসা। বাইরের কোনো আওয়াজই ওর কানে যায়নি। ওয়াক, ওয়াক। না, বমি তো হচ্ছে না তো, এত বুকে ব্যথা কেন করছে, গা গুলাচ্ছে, নিঃশ্বাস নিতেও এত কেন কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কি করবে এবার তিনি, কাকে বলবে? চোখ ফিটে জল বেরিয়ে এলো ওর। তারপরই মুছে নিল হাতের উল্টো পিঠে। কেঁদে কি হবে? আজ বলছে তিনি, এজন্যই মা ওকে কোথাও একা ছাড়তো না, কোথাও ওকে নিয়ে বেড়াতে যেত না। মুখে আবার জলের ঝাপটা দিল। পুরনো কথা ভেবে লাভ নেই, এখন যত তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। মেঘলা দিন, পাহাড়ের সন্ধে হয় তাড়াতাড়ি, ওর জন্য সবার দেরি হচ্ছে। রুমাল ভিজিয়ে নিতে গিয়ে দেখলো বালতির ধারে রাখা জল শেষ। তার মানে এই রিজার্ভার থেকে জল তুলতে হবে। হ্যান্ডব্যাগটা টিনের দরজার কোণার কাছে শুকনো জায়গাতে রেখে পায়ে পায়ে এগিয়ে গেল তিনি। খুব বেশি গভীর নয়, হাত বাড়ালেই তোলা যাবে জল। বালতিটা নিয়ে অনেকটা ঝুঁকেছে, তখনই বিশাল জোরে জোরে বাথরুমের পলকা টিনের দরজাটাকে যেন ধাক্কা মারল, আর চমকে উঠে তিন্নি সোজা রিজার্ভারের মধ্যে ঢুকে গেল পা পিছলে। রিজার্ভারটা খুব বেশি গভীর নয়, তিন্নির বুক অবধি বরফ ঠান্ডা জলে ডুবে। কি হচ্ছে কি ওর এই ট্রিপটার শুরু থেকে? প্রথমে ট্রেন মিস, তারপরে ডেস্টিনেশন চেঞ্জ, এখন রিজার্ভারের মধ্যে পড়ে যাওয়া। শনির দোষ লেগেছে নাকি তিন্নির? ঘটনার আকস্মিকতায় প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেলেও হাতড়ে হাতড়ে তিন্নি দেখল কি করে উপরে ওঠা যায়। তারপর হাতে ঠেকলো একটা ধাতব ডান্ডা। আধো অন্ধকারে উপরে নিচে হাত বুলিয়ে বোঝা
বোঝাতে পারল সেটা একটা ছোট্ট লাডারের মতো। বোধহয় ট্রাঙ্ক পরিষ্কার করার জন্য খুব সাবধানে লাডার বেয়ে উপরে উঠে এলো তিন্নি। ঠান্ডায় হিহি করে কাঁপতে কাঁপতে টিনের দরজাটা খুলে বাইরে বেরোলো ও। আর তারপরে চোখের সামনে পৃথিবী যেন ওর অন্ধকার হয়ে গেল। ওদের গাড়ি দুটো কই। কর্কর শব্দে দূরে কোথাও একটা বাস পড়ল। অবশ্য বাসটা ওর মাথায় ঠিক উপরে পড়লেও এতটা অবাক হতো না তিন্নি। চোখের সামনে সারা পৃথিবী যেন দূরে উঠল ওর। ব্যাগ হাতড়ে নিজের ফোনটা খুঁজতে লাগলো। না, ফোন নেই। উল্টে ভাইয়ের ট্যাবটা রয়েছে ওর ব্যাগে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না তিন্নি। নিজের গালে নিজে দুটো চড় মারতে ইচ্ছে হচ্ছিল ওর। হাত ঘড়িতে তখন বিকেল 4:30। ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। আকাশ প্রায় অন্ধকার। একটু পরেই সূর্য ডুবে যাবে। জনহীন এই খাখা পাহাড়ের জায়গায় কি করবে ও? মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে করতে কোনো রকমের সাহস সঞ্চয় করে চা দোকানটায় ঢুকলো তিনি। গায়ের জামাটা ভিজে সবে। ঠান্ডায় আর টেনশনে হিহি করে কাঁপছে তখন। প্রায় অন্ধকার। দোকানের ভেতর ঘণ্টাখানেক আগে সেই হাসি খুশি দোকানিকে দেখতে পেল না তিনি। পুরো ফাঁকা। জলের আওয়াজ আসছে শুধু। অন্ধকারটা চোখে শুয়ে আসতেই খেয়াল করলো একদম পেছনের কোণার দিকে এক বুড়ি লেপচা বা নেপালি মহিলা এটাও কাপ প্লেট ধুচ্ছেন। যাক, কেউ তো আছে। বুকে বল পেয়ে এগিয়ে গেল তিনি। এই যে শুনছেন, ও দাদি, বাহার যে গাড়ি থে वो कहाँ गए? বুড়ি মহিলা বোধ হয় কানে শুনতে পান না। আরেকটু এগিয়ে এসে তিনি এবার একটু জোরেই চেঁচালো। বুড়ি দাদি ওর দিকে ফিরে অবাক। তরবর করে কি যে বলে গেল ওর দেশোয়ারি ভাষায়। তিনি মাথা মুন্ডু কিছুই বোঝো না। আবার জিজ্ঞেস করল। ও দাদি, হিন্দি ইংলিশ? দুদিকে ঘাড় নেড়ে মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে কাকে যেন ডাকলো। কি হবে এবার? এই শীতেও দরদর করে ঘাম দিচ্ছে তিন্নির বা গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক বুঝতে পারল না ও। চোখ ফেটে জল বেরিয়ে আসে। কি কক্ষণে এই ট্রিপটায় আসতে চেয়েছিল ও? এদিকে দাদির ডাকাডাকি শুনে চা ঝুপড়ির পেছনের পাথরের চাতাল থেকে একজন অল্প বয়সী ছোকরা বেরিয়ে এলো। अरे दीदी, क्या आप इतनी देर तक बाथरूम में थी? যাক, এটাও হিন্দি জানে। অল্প সাহস পেয়ে তরবর করে তিনি জিজ্ঞেস করল। वो कार कहाँ गए? दो कार था यहाँ। পরবর্তী কথাগুলো হিন্দিতেই চলতে লাগলো ওদের। ছোকরাটি বলল। গাড়ি তো সব অনেক আগে চলে গেছে দিদি, অনেকক্ষণ হলো। আপনি কোন গাড়িতে ছিলেন? সাদা গাড়ি, ইনোভা। এখানে সব ভাড়ার গাড়ি তো সাদা। আপনি গাড়ির নাম্বার বলুন বা ড্রাইভারের নাম্বার। ভাড়ার গাড়ি লাইসেন্স প্লেটের নাম্বার কে মনে রাখে? এবার বোধহয় কেঁদেই ফেলবে তিনি। ওর অবস্থা দেখে ছেলেটা বলল। তা আপনি আপনার সাথীদের ফোন করুন, আমরা ওয়েট করছি ওদের আসা অবধি। ফোনটা তো গাড়িতে ফেলে এসেছি। ছেলেটার ভ্রু কুঁচকে উঠল। কেমন বন্ধু আপনি? গাড়ি কাউকে না বলে ফোন ছেড়ে এরকম একটা রাস্তা ধরে ঝোপঝাড়ে নেমে পড়লেন? না না, আমি তো বলেই নেমেছিলাম, তারপরেও। ছেলেটার থেকে মোবাইল ফোনটা নিয়ে তাড়াতাড়ি নিজের ফোনে কল করলো তিনি। না, ফোনটা সুইচ অফ আসে। আর কি করা যায় ভেবে পাচ্ছে না ও। তিন্নির মুখ চোখের অবস্থা দেখে ছেলেটা বলল। আপনার কোনো বন্ধুর ফোন নাম্বার দিন তবে। একটা কাগজ পেন হবে? সাদা কাগজে বহু কষ্টে শায়কের নাম্বারটা মনে করে লেখার চেষ্টা করল তিনি। প্রথমে 4টে ডিজিট আর শেষে 2টো ডিজিট মনে আছে, কিন্তু মাঝে হাতে পেন নিয়ে সাদা কাগজের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তিনি। মাথা ফাঁকা হয়ে গেছে। কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু না। কি হবে এবার? আর যদি ও বাড়ি ফিরতে না পারে? এরা যদি ওকে এখানেই আটকে রেখে দেয়? যদি আরও খারাপ কিছু হয়? না, আর ভাবতে পারছে না তিনি। বুকের বাম দিকে আরও জোরে ব্যথা হচ্ছে। দম বন্ধ হয়ে আসে। আর যাই হোক, কিছুতেই অজ্ঞান হওয়া চলবে না। শেষ খড়কুটো আঁকড়ে ধরার মতো বাবার শেখানো শান্তি মন্ত্রটা জোরে জোরে বলতে লাগলো তিনি। কোনো লাভ হলো না। বুকটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তিন্নির চারপাশের আলো নিভে আসে আস্তে আস্তে। বাতাসে কি অক্সিজেন কমে গেছে? চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসার আগে তিনি বুঝতে পারল লেপচার ছোকরা আর ওর দাদি দুজনেই চেঁচিয়ে উঠল। আরে আরে, কি হলো? কি হলো?
নিখোঁজ কালো অন্ধকার এক টানেলের ভেতর দিয়ে হেঁটে চলেছে তিন্নি। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অনুভব করছে পায়ের তলায় ভিজে মাটি, সোদা পাহাড়ি গন্ধ আর বৃষ্টির শব্দ। টানেলের শেষ প্রান্ত থেকে ক্ষীণ ডাক ভেসে আসছে। শুনতে পাচ্ছেন? এই যে ম্যাডাম, চোখ খুলুন। হঠাৎ করে ঘোর কেটে গেল তিন্নির। কোথায় টানেল? ও তো সিমিকের পাহাড়ি রাস্তায় একটা ঝুপড়িতে ছিল। শায়করা কি তবে ফিরে এসেছে? ওরা ছাড়া আর কে এখানে বাংলায় কথা বলবে ওর সাথে? কার কোলে শুয়ে আছে ও? অনেক কষ্টে ভারী হয়ে আসা চোখ খুলে যে মুখটা দেখল, তাতে তিন্নি শিওর হয়ে গেল এখনও ওর হ্যালোসিনেশন কাটেনি। তবে ও যদি হ্যালোসিনেশনই হয়, তবে আরও কিছুক্ষণ এটাই দেখতে চায় ও। এই গাঢ় বাদামি চোখ যা গত দুদিন ধরে প্রতি রাতে তিন্নির স্বপ্নে আসে, সে চওড়া কপাল, খাড়া নাক আর চিন্তার হালকা ছায়া মুখে, ঠিক আগের বারের মতো। ভারী হয়ে আসা চোখটা আচ্ছন্ন হয়ে আবার বুঝে আসতে আসতেই শক্ত হাতের আর একবার ঝাঁকুনি খেয়ে 2-3 বার চোখ পিটপিট করল তিন্নি। স্লিপ প্যারালাইসিস না, স্বপ্ন দেখছে ও। যাহ, স্বপ্ন কি এত রিয়েলি হয় নাকি? ধরফর করে উঠে বসতে গিয়েই মাথাটা আবার টলে গেল তিন্নির, আর সঙ্গে সঙ্গে মেজর অভিমন্যু সেনের বলিষ্ঠ হাত শক্ত করে ধরে ফেলল ওকে পড়ে যাওয়ার আগেই। সেই ভারী ব্যারিটোন ঘন গলা বলে উঠল, আস্তে। এখন এত তারা? হ্যালুসিনেশন নয়, তবে অনেক কষ্টে গলা দিয়ে আবছা আওয়াজ বেরোলো তিন্নির। আপনি এখানে? যাক, চিনতে পেরেছেন তবে। কি অবস্থা করেছেন নিজের শরীরটার? বলেছিলাম ডাক্তার দেখান। তিন্নির খেয়াল হলো ও তখনও অভিমন্যুর কোলেই আধশোয়া হয়ে আছে। পরনের হলদে শিফন ড্রেসটা জলে ভেজা সপসপে। লজ্জায় অস্বস্তিতে তাড়াতাড়ি আবার উঠে বসার চেষ্টা করতেই অভিমন্যুর বাদামি চোখ দুটোয় হালকা একটু বিরক্তি ফুটে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। ঝট করে নিজেই দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই ওর বলিষ্ঠ হাতগুলো তিন্নিকেও টেনে দাঁড় করিয়ে দিল। অল্প ছোঁয়ায় কোমরের কাছে একটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে বলল, ঠিক আছেন এবার? দাঁড়াতে পারবেন তো? তিন্নির তখনও বিশ্বাস হচ্ছে না, এ যেন ডেজাভ্রু। হুবহু একই দৃশ্যের পট পরিবর্তন। এমনও কি হয়? বিস্ময়ে আকস্মিকতায় কথা খুঁজে পাচ্ছিল না তিন্নি। আবার জিজ্ঞেস করল, আপনি এখানে কি করে? বলছি পরে, আপাতত। বলতে বলতে নিজের ইউনিফর্মের শার্টটা খুলে তিন্নির হাতে ধরিয়ে দিল অভিমন্যু। আপাতত আপনার ড্রেসটা চেঞ্জ করে এই শার্টটা পরে নিন। এই ঠান্ডার মধ্যে আবারও জলে ভিজে গেছেন পুরো। এরপর যে নিউমোনিয়া হয়ে যাবে। আর হ্যাঁ, আবার দরজা বন্ধ করতে যাবেন না যেন। আমি ঠিক বাইরেই আছি, শরীর খারাপ লাগলেই ডাকবেন। যন্ত্রের মতো অভিমন্যুর শার্টটা হাতে নিল তিন্নি। কিভাবে একটু থেমে তিন্নির হাঁ হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে অভিমন্যু আশ্বাস দিল, ভয় নেই, অন্য কেউ ঢুকবে না। লম্বা দৃঢ়পায়ে পাথরের অস্থায়ী টয়লেটটা থেকে বেরিয়ে গেল অভিমন্যু। তিন্নিকে কিছু বলার সুযোগ না দিয়েই থম মেরে যাওয়া মরছে রাঙা সন্ধ্যের নরম পশমের মতো বৃষ্টি। বাইরে দুটো জংলা সবুজ রঙা মিলিটারি ট্রাক হেডলাইট জেলে রয়েছে, আর জানা বিশেক ইউনিফর্ম পরা সেনা ভিড় করে দাঁড়িয়ে। জোর আলোচনা চলেছে ওদের মধ্যে। হি হি করে কাঁপতে কাঁপতে তিন্নি জড়সড় হয়ে বেরিয়ে এলো অভিমন্যুর জংলা সবুজ বাদামি মেশানো ইউনিফর্মের মোটা সুতির শার্টটা পরে। হাঁটুর একটু উপরের শার্টটা শেষ হয়েছে, গমরঙা ফর্সা পাগুলো বেরিয়ে আছে। ওকে দেখেই সবার গুঞ্জন থেমে গেল। অভিমন্যু এগিয়ে এলো দ্রুত পায়ে। তিন্নি কিছু বোঝার আগে নির্দ্বিধায় পাজাগোলা করে তুলে নিল ওকে, নিয়ে কোলে করেই ওকে মিলিটারি ট্রাকটায় তুলে দিল অনায়াসে। গা গুলিয়ে ওঠা গন্ধযুক্ত তেল ছিটে মোটা কালো কম্বল ওর গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে ঠিক ওর মুখোমুখি বসে ধারালো স্বর বেজে উঠল অভিমন্যুর। এবার বলুন, কী কাণ্ড করেছিলেন? এরকম শুনশান জায়গায় একে একে গাড়ি থেকে নেমেছিলেন কেন? আর আপনি যাদের সাথে ঘুরতে এসেছিলেন তারাই বা কোথায়? কীরকম বন্ধু আপনার, যেরকম অচেনা পাহাড়ি রাস্তায় আপনাকে ফেলে চলে গেল? আগের দিনের অভিমন্যুর সাথে আজকের অভিমন্যুর কত তফাৎ। বকাটা একই আছে, কিন্তু স্বর আরও গম্ভীর, আরও কঠিন। মিলিটারি শাসনের কড়া ধমকে ধাতব জিপের ভেতরটা গমগম করছিল। তার সাথে অভিমন্যুর চোখের ওমন এফোর ওফোর করে দেয়া দৃষ্টি। ঘটনার আকস্মিকতায় আর এতগুলো প্রশ্নের ভিড়ের মধ্যে তিনি ঠিক কী বলবে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অভিমন্যুর দিকে। শুধু টপ টপ করে দুটো নিঃশব্দ জলের ফোঁটা নোংরা তেলচিটে কম্বলটার ওপর পড়ল। তিন্নিকে হঠাৎ কাঁদতে দেখে অভিমন্যু অবাক হয়ে গেল, একটু নরম হয়ে বলল, কি অদ্ভুত,
আপনি কাঁদছেন কেন? সবটা না বললে আপনাকে পৌঁছে দেব কি করে? হোটেলের নাম মনে আছে? ঘাড় নাড়ল তিনি। তারপর অস্ফুটের ঠোঁট দুটি নড়ে উঠল ওর। আমার না খুব শীত করছে। একটু চিন্তিত হয়ে অভিমন্যু বলল, জ্বর বাঁধলেন আবার কি? কম্বলটা জড়িয়ে নিন গায়ে। কম্বলের কথা বলতেই নিজের অজান্তেই নাক সিটকে উঠল তিন্নির। দেখে অভিমন্যুর ভ্রু কুঁচকে উঠল। বিনা দ্বিধায় একটা হাত বাড়িয়ে তিন্নির কপালে হাত ছুঁয়ে বলল, না, জ্বর আসেনি তো। দেখি, হাত দেখি। শুকনো বাঁশপাতার মতো তিন্নির কাঁপতে থাকা হাতগুলো নিজের হাতের তালুতে ঘষে গরম করতে করতে অভিমন্যু বলল, এবার বলুন দেখি, কি করে এমন কাণ্ড বাঁধালেন? একটু একটু করে তিন্নি বলল, সকাল থেকে ওর শ্বাসকষ্ট, গাড়ি থেকে নেমে ওর বমি করা, ঝুপড়ির টেম্পোরারি বাথরুমের চৌবাচ্চায় পা পিছলে পড়ে যাওয়া, বাইরে বেরিয়ে দেখা যে ওদের গাড়ি দুটো ওকে ফেলেই চলে গেছে, দোকানদারের হেল্পারের ভাষা বুঝতে না পারা, তারপরে সব অন্ধকার। আর কিছু মনে নেই তিন্নির। সবটা শুনে অভিমন্যু বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল তিন্নির দিকে। তারপর মাথা নেড়ে শকুক্তিই করল বোধ হয়। বাহ, সুন্দর। তিন্নি চট করে একবার তাকালো অভিমন্যুর দিকে। ওর দুর্দশায় কি মজা নিচ্ছে অভিমন্যু, সেটা লক্ষ্য করে অভিমন্যু নিজেকে সামলে নিল। পরপর দুইবার এইভাবে সেন্সলেস হয়ে গেলেন যেখানে সেখানে? এমন শরীর নিয়ে বেড়াতে আসা দরকার কি? অভিমন্যুর কঠিন গলাটা একটু হলেও নরম হয়ে এলো কি ঠিক ধরতে পারল না তিনি। মৃদু স্বরে বলল, আগে তো হয়নি এমন, টানা 2 বছর পর। বলতে বলতেই হঠাৎ মনে পড়ল তিন্নির। কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কখন এলেন এখানে? আমি কি অনেকক্ষণ ওভাবে পড়েছিলাম? উত্তর দিল না অভিমন্যু, শুধু ওর মুখের পেশিগুলো কঠিন হয়ে উঠল। তারপর প্রশ্ন করল, বেরিয়ে যখন দেখলেন আপনাদের গাড়ি নেই, যাদের সাথে ঘুরতে এসেছিলেন তাদের ফোন করলেন না কেন? গাড়ি ঘুরে আনলেই তো হতো। মুখ নিচু করে নিল তিনি। ওর কাণ্ড জ্ঞানহীনতা শুনে আবার কি ওকে বকবে অভিমন্যু? আস্তে করে বলল, আসলে গাড়ি থেকে নামার সময় খেয়াল করিনি, আমার ফোনটা সায়কের কাছেই রয়ে গেছে। একটু হলেও কি অভিমন্যুর চোয়াল শক্ত হয়ে উঠল। ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করল, শায়ক কি আপনার বয়ফ্রেন্ড? তিন্নির হাত তখনও অভিমন্যুর মুঠোতে। কথাটা শুনে যেন আটকে উঠল তিন্নি। না, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সায়ক আমার বন্ধু হয়, মানে কলিগ, মানে জাস্ট ফ্রেন্ড। বাকিরা মুখ চেনা বন্ধু। তিনি নিজেও জানে না এত এক্সপ্লানেশন কেন দিচ্ছে ও অভিমন্যুকে। এদিকে অভিমন্যুর চোখে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। শক্ত হয়ে উঠছিল তিন্নির হাত ধরে থাকা ওর মুঠো। দাঁত চেপে নিঃশ্বাসের ফাঁক দিয়ে বিড়বিড় করে উঠল। স্কাউন্ড্রেল। তারপর তিন্নিকে প্রায় ধমকেই উঠল। মুখ চেনা বন্ধু? মুখ চেনা বন্ধুদের সাথে আপনি ঘুরতে চলে এলেন সিকিম। কি দারুণ ফ্রেন্ড আপনার। অসুস্থ একজনকে পাহাড়ের রাস্তায় ফেলে গাড়ি নিয়ে উধাও। কি করে জোটান এমন সব বন্ধু? আর এত অসুস্থ শরীরে আপনারই বা এমন দুর্গম জায়গায় বেড়াতে আসার কি এত শখ? যদি খারাপ কিছু হয়ে যেত? যদি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন নাকি মেজর অভিমন্যু সেন? স্বল্প পরিচিত একজনের জন্য এত উৎকণ্ঠা তো ওনাকে মানায় না। মুখের কথা শেষ না করে চুপ করে গেল অভিমন্যু। যদিও তিন্নির বুঝতে অসুবিধা হয়নি অভিমন্যু ঠিক কী মিন করতে চাইছিল। তিন্নির নিজেও কি জানে না সেটা? অভিমন্যুর কড়া পড়া শক্ত হাত থেকে জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মুখ নিচু করে বসে রইল তিন্নি। চোখে জল টলমল করছে। একবার তাকিয়ে গম্ভীর গলায় অল্প সমবেদনা মিশিয়ে অভিমন্যু বলল, বাদ দিন, হোটেলের নাম বলুন দেখি আপনাকে পৌঁছে দিতে পারি কিনা। তিন্নির থেকে হোটেলের নাম ঠিকানা নিয়ে ভ্যান থেকে নেমে গেল অভিমন্যু। পরনে যাওয়াটা থেকে অদ্ভুত একটা গন্ধ আসছে। অভিমন্যুর পৌরশালিক গন্ধ, তার সাথে মিশে সারাদিনের ধুলোবালি আর ঘাম। কোলের ওপর রাখা তেলচিটে কম্বলটা একপাশে সরিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইল তিন্নি। মাথা কাজ করছে না ওর। কি থেকে কি হয়ে গেল? পিয়াসকে তো ও বলেই নেমেছিল। তারপরও শায়করা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। জলযান্ত্র একটা মানুষ মিসিং, কেউ খেয়ালও করল না। মিনিট 30 পর আবার ভ্যানে উঠে এলো অভিমন্যু। আগের সেই গম্ভীর কঠিন ভাবটা আর নেই। একটু ইতস্তত করে বলল, ইয়ে, একটা প্রবলেম হয়েছে। মানে আমরা ঠিক আপনাকে আজ রাতে পৌঁছে দিতে পারবো না। মানে? উত্তেজনায় ধা করে উঠে দাঁড়াতে গেল তিন্নি। আর দুম করে ভ্যানের ছাদে মাথায় ঠুকে গেল। হাত বাড়িয়ে আবার তিন্নিকে ধরে ফেলে অভিমন্যু বিরক্ত গলায় বলল, আস্তে। সবেতেই এত তাড়াহুড়ো করেন কেন আপনি? সেদিকে তখন খেয়াল নেই তিন্নির। হতবম্বের মতো বলল,
পৌঁছে দিতে পারবেন না মানে? এত রাতে বৃষ্টির মধ্যে তবে কোথায় যাব আমি? পাহাড়ের ধস পুরো রাস্তা বন্ধ হয়ে গেলে আর্মির তো কিছু করার নেই ম্যাডাম। সকাল না হওয়া অব্দি রাস্তা খুলবে না। কিন্তু আমাকে যে আজ ফিরতেই হবে, প্লিজ কিছু একটা করুন না। কাল আমাদের ফেরার টিকিট কাটা আছে, পরশু অফিস। মা মেরে ফেলবে আমাকে বাড়ি না ফিরলে। একটু দেখুন না প্লিজ। তিনি এমন অবুঝভাবে বলল না, হেসে পারল না অভিমন্যু। আজ রাতে তো আপনাকে পৌঁছে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দুটো উপায় আছে। এক, এই পাথরে ঠান্ডা ঝোপড়িতে বসে আপনি সকাল হওয়ার অপেক্ষা করতে পারেন, নয়তো আমাদের ক্যাম্পে আপনাকে যেতে হবে। কাল সকালে আমি নিজ দায়িত্ব নিয়ে আপনাকে পৌঁছে দেব। কি করবেন এবার বলুন? হাঁ করে চেয়ে রইল তিনি। কি বলবে কিছুই বুঝতে পারল না। অভিমন্যু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে তারপর নরম গলায় বলল, সিকিউরিটি নিয়ে আপনি চিন্তা করবেন না। আর্মি নিয়ে সিভিলিয়ানরা অনেক খারাপ ভাবলেও আমরা কিন্তু অতটাও খারাপ নই। আমাদের ঘরেও মা বোন আছে, আর আমার উপর ভরসা করতে পারেন। কথা দিচ্ছে আপনার সম্মানের কোনো ক্ষতি হতে দেব না। চুপ করে বসে রইল তিনি। কোনো উত্তর না পেয়ে অভিমন্যু বলল, তবে কি চুপড়িতে থাকবেন? সকাল হলে আপনার খবর নিয়ে যাব। এই পরিস্থিতিতেও কেউ কি ইয়ার্কি মারতে পারে? দুদিন আগের চিরবিরানির রাগটা ফিরে এলো তিন্নির। কটমট করে অভিমন্যুর দিকে তাকাতেই হালকা হেসে ভ্যান থেকে নেমে গেল অভিমন্যু। বেশ কিছুক্ষণ পর মিলিটারি ট্রাক দুটো আবার নিউট্রাল থেকে স্টার্ট নিল। একে একে সব সেনারা ট্রাকে উঠতে শুরু করলে অভিমন্যু তড়ক করে এক লাফে উঠে পড়ল গাড়িতে। এসে বসলো তিন্নির ঠিক পাশটায়। এই ঠান্ডাতেও ওর গায়ে একটা পাতলা গেঞ্জি, ইউনিফর্মের শার্টটা তো তিন্নির পরনে। তেলচিটির নোংরা কম্বলটা আবারও তিন্নির গায়ের ওপর চাপা দিয়ে দিল। উফ, আচ্ছা জ্বালাতো। গা কুটকুট করছে, তার উপর কি বিচ্ছিরি বোটকা গন্ধ রে বাবা। উৎকট গন্ধে অস্থির হয়ে কম্বলটা মাটিতে ফেলে দেওয়ার আগেই খপ করে তিন্নির হাতটা ধরে ফেলল অভিমন্যু। ওর কানের কাছে মুখ নিয়ে অলমোস্ট ফিসফিস করে বলল, ম্যাডাম, এটা গায়ে জড়িয়ে নিন। শার্টটা আপনার হাঁটুর অনেক ওপর উঠে আছে, সবাই দেখছে। ইলেকট্রিক শক খাওয়ায় চমকে উঠল তিনি। কি পড়ে আছে এতক্ষণ নিজের দিকে কোনো খেয়ালই ছিল না ওর। আধো আলো আধারেই গাড়ির মধ্যে বাকি 10 জোড়া চোখ ড্যাব ড্যাব করে ওর পায়ের দিকেই তাকিয়েছিল এতক্ষণ। আটিসুটি করে কম্বলটা সারা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে জ্বরকাতরে ভালুকের মতো বসে রইল তিনি। লজ্জায় কান মাথা গরম হয়ে গেছে ওর। এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো এর সাথে, আর দুবারই এমন পরিস্থিতি। নির্ঘাত লোকটা ভাবছে তিনি একটা নির্লজ্জ বেহায়ামে। নিরুত্তাপভাবে অভিমন্যু বসে রইল তিন্নির পাশে, যেন কিছুই হয়নি। ঘুটঘুটে কালো টুটাফুটা পাহাড়ি রাস্তার ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে জংলা সবুজ মিলিটারি ট্রাক দুটো দুলতে দুলতে এগিয়ে চলল অন্ধকারের বুক চিরে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেও ট্রাকের ভেতরে বসে তেমন কিছু বোঝা যাচ্ছে না। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। হেলে দুলে ভাঙা পাথরের রাস্তার উপর দিয়ে মন্থর গতিতে এগিয়ে চলছে ট্রাক দুটো। আর ভেতরে সবাই টিনের পুতুলের মতো নেচে নেচে চলেছে। ধরে বসার জন্য সবার সামনে একটা করে দড়ি হাতল ঝুলছে ট্রাকের ছাদ থেকে। তিনিও ধরতে গেল একটা হাতল, অভিমন্যু আটকাল। অনেকটা রাস্তা এখনো, অতক্ষণ ধরে থাকতে পারবেন না, আমাকে ধরে বসুন। এমনিতেই অভিমন্যুর পাশে ওরই পরনের জামা পরে বসে আছে তিন্নির। অস্বস্তির শেষ নেই। গায়ের কম্বলটাও কুটকুট করছে পায়ের কাছে। কে জানে ছাড় পোকা আছে কিনা। তার উপর আবার নাকি অভিমন্যুকেই ধরে বসতে হবে। কিন্তু উপায়ন্তরই বাকি। ট্রাকে ওদের সাথে বসে থাকা আর্মির বাকি 8-10 জন, যারা সবার চোখ সেই তখন থেকে ওদের দুজনের দিকেই নিবদ্ধ। একটা ঢোক গিলে মনের চোরা গুপ্তা অস্বস্তিটুকু সামনে নিল তিনি। খুব সন্তর্পণে নামকে অবস্থাভাবে কোনো রকমে অভিমন্যুকে ধরে বসতে চাপা হাসির শব্দ এলো একটা অভিমন্যুর তরফ থেকে। নিচু স্বরে তিনি জিজ্ঞেস করল, কি হলো? গলায় হাসির আভাস রেখেই অভিমন্যু বলল, না ম্যাডাম, হাসি বলেই দেখে। পরপর 2বার আপনার প্রাণ বাঁচালাম, তারপরে এত অস্পৃশ্য আমি? কি বলা যায় ওই উত্তরে? মুখ নিচু করে নিল তিনি। চুপ করে রইল অনেকক্ষণ, তারপর বলল, আপনি এখানে কি করে এলেন তা তো বললেন না। আপনার চা দোকানই সবচেয়ে কাছের আর্মি চেকপয়েন্টে খবর দেয়। আমরা এই রাস্তা দিয়ে ফিরছিলাম টিম নিয়ে। এসওএস আসে, একজন মহিলা ট্যুরিস্টকে তার সঙ্গীরা অ্যাবন্ডন করে চলে গেছে। কলটা টেক ওভার করে এসে দেখলাম আপনি। কিন্তু যাই বলুন ম্যাডাম, আপনার ট্রিপ কিন্তু দারুণ কাটছে। একবার ট্রেনে কাটা পড়তে যাচ্ছেন, একবার বন্ধুরা ফেলে চলে যাচ্ছে। বড় একটা শ্বাস ফেলল অভিমন্যু। ওর কথার রেশ ধরেই খুব আস্তে করে তিন্নি বলল,
ডেস্টিনেশনে চেঞ্জ? মানে? আসলে আমাদের গ্যাংটক আসার কথাই ছিল না। যে হোটেল বুক করেছিল সে দার্জিলিং এর বদলে ভুল করে গ্যাংটকের হোটেল বুক করে ফেলে। দুটো হোটেলের একই নাম। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে কয়েক পল তিন্নির দিকে তাকিয়ে রইল অভিমন্যু। তারপর অবাক গলায় বলল, আপনাদের জেনারেশন এতটা ইরেসপন্সিবল কেন বলুন তো? একটু হলেও রেগে উঠল তিনি। আপনাদের জেনারেশন মানে? আপনি কি অন্য জেনারেশন থেকে বিলং করেন নাকি? দুদিকে মাথা নাড়াল অভিমন্যু। না ম্যাডাম, আপনাদের থেকে আমরা অনেক আলাদা। নো কম্প্যারিজন। অভিমন্যুর কথার টোনে কি যেন ছিল। তিন্নির চিরবিরানির রাগটা ফুলে ওঠার আগেই নিভে গেল। আস্তে করে বলল, সে জানি। গাড়ি চলছে নিজের মতো। আর কারো দিকে না তাকিয়েও তিন্নি বুঝতে পারল ট্রাকে বসে থাকা বাকি 10 জোড়া চোখ তখনও ওদের দুজনের দিকেই তাকিয়ে হাঁ করে গিলছে দুজনের সব কথোপকথন। গা টেপাটেপিও করছে। এদিকে অভিমন্যুর যেন কোনো ভ্রুক্ষেপে নেই। শয়তান হয়ে বসে আছে। অন্ধকারে মুখ দেখা যায় না ভালো, বোঝা যায় না কোনো দিকে তাকিয়ে। ও মাঝখানের এই নীরবতাটুকুর সুযোগে তিন্নির মাথার নিউরন ক্রাইটলি এর মতো যেন ছোটাছুটি লাগিয়ে দিল। সত্যি কি কান্নাটাই না কেঁদেছিল তিনি কাল দুপুরে। আর আজ 24 ঘন্টার মধ্যে আবারও অভিমন্যুর পাশে। না চাইতো গাল লাল আসলে তিন্নির। না, অস্বস্তিকর নীরবতাটা ভাঙতেই হবে, না হলে এমনই সব ভুলভাল ভাবনা ঘুরবে মাথায়। কিছুক্ষণ চুপচাপ থেকে মনের ভেতর থেকে অনেক হাতড়ে কথা খুঁজে বার করলো তিন্নি। আপনার জ্যাকেটটা সেদিন থেকে আমার কাছেই রয়ে গেছে। চাপা হাসির একটা শব্দ হলো অভিমন্যুর গলায়। জানি, নো প্রবলেম। দুজনেই আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর অভিমন্যু গলা ছেড়ে বলল, অনেক বকবক করলেন, এবার একটু চোখ বন্ধ করুন, আর ঘন্টাখানেক পরেই পৌঁছে যাব। কোথায় যাচ্ছি আমরা? নট ডিসক্লোজেবল টু সিভিলিয়ান ম্যাডাম, তবে ভরসা রাখুন, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। কি ছিল অভিমন্যুর স্বরে? কয়েক সেকেন্ডস তিনি অপলক তাকিয়ে থাকলো ওর দিকে। অভিমন্যু দৃষ্টি ফিরিয়ে নিল না। আচমকা আবার যেন শরীরটা অবশ হয়ে এলো তিন্নির। চলন্ত গাড়ির মধ্যে ধীরে ধীরে অদৃশ্য একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। স্পষ্ট বুঝতে পারছিল ও। আজ দুপুরে মেঘার বলা কথাটা তিন্নির মাথায় ঝলক মারল যেন। কিস করেছিস? ধুর, আর ভাবতে পারছে না ও। কথা না বাড়িয়ে অভিমন্যুর চওড়া কাঁধের ওপর অবসন্ন শৈলে বাধা এলিয়ে দিল তিনি। আর চোখে দেখল ওর ঠান্ডা নরম হাত দুটো আবারও অভিমন্যুর কড়া পড়া শক্ত মুঠোতে সযত্নে বন্দী হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথা থেকে পা অবধি একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল যেন। তিনি আর একবার কেঁপে উঠতেই অভিমন্যু খুব আস্তে করে জিজ্ঞেস করল, কি হলো, শীত করছে? কোনো জবাব না দিয়ে ক্লান্ত চোখ দুটো বন্ধ করে নিল তিন্নি। তন্দ্রা মতো এসে গিয়েছিল তিন্নির। ট্রাক থামতেই অভিমন্যু আলতো ছোঁয়ায় সোজা হয়ে উঠে বসল। স্পষ্ট চোখে ওর দিকে তাকালো অভিমন্যু। এসে গেছি, মুখ বন্ধ রাখবেন। আমি না বলে অবধি কোনো কথা বলবেন না, ঠিক আছে? আর এখানে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, যে আমার লাগানো আছে। বললাম যে ফোনটা আগে ওই গাড়িতে ফেলে এসেছি। নিচু গলায় জবাব দিল তিনি। তখনও ঘোর কাটেনি ওর। হেসে ফেলল অভিমন্যু। ও হ্যাঁ, সুন্দর, আসুন। তবে আর কি? ঘাড় হেলালো তিনি। আর কি কি বাকি আছে ওর অভিজ্ঞতার ঝুড়ি পূর্ণ হতে। এক এক করে আর্মির সেনারা ট্রাক থেকে নেমে গেল। সবার শেষে অভিমন্যু নামল। তারপর কোলে করে তিন্নিকে নামাতে যেতেই আপত্তি জানালো তিন্নি। না না, ঠিক আছে, আমি পারবো। না, পারবেন না। অতি অনায়াসে বিনা দ্বিধায় আর একবার তিন্নিকে কোলে তুলে নিল অভিমন্যু। ঝড় বৃষ্টি সব ট্যুরিস্টের একসাথে ফেরার ট্রাফিকে গ্যাংটক ঢুকতে ঢুকতে 7:30 বেজে গেল। হোটেলের সামনে শায়করা একে একে সবাই নামতে মেঘার খেয়াল হলো। ওই সুমন্তিনী কই? সীমন্তিনী কই মানে? তোদের গাড়িতে ছিল না? না, ও তো বাবা মন্দির থেকে বেরোনোর পর যখন আবার আমরা দাঁড়ালাম তোদের গাড়িতে চলে গেল। আমাদের গাড়িতে তো আসেনি। কি করিস তোরা পিয়াসা? আমাকে তো তাই বলে গেল মনে হলো। গাড়িতে উঠতে গিয়ে ব্যাগ নিয়ে নেমে গেল। দুহাতে নিজের মাথার চুল ছিঁড়তে বাকি রাখলো শায়ক। কি করবো এবার? ওর বাড়ির লোক আমায় খুন করে ফেলবে রে। মেঘা তখন তিন্নির নাম্বার ডায়াল করতে লাগলো। প্রিং প্রিং শব্দে ফোন বাজলো শায়কের পকেটে। তিন্নির ফোন শায়কের পকেটে। সেই নাথুলাতে তিন্নির থেকে ফোনটা নিয়েছিল শায়ক, ফেরত দেয়া হয়নি। টেনশনে মেঘা কেঁদে ফেলবে এবার, চেঁচিয়ে উঠল। সুমন্তিনীর ফোনটাও আমাদের কাছে।
ও তো চেষ্টা করেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। কি হবে? পুলিশ বলে আমরা ইচ্ছে করে ছেড়ে এসেছি ওকে। আমাদের সবার নামে অ্যাটেম্পট মার্ডার কেস হয়ে যাবে রে এবার। চেঁচামেচি করে কি হবে এখন? আগে চল নিয়ারেস্ট থানায় গিয়ে মিসিং ডায়েরি করি। আর পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে? অন্য আর কি উপায় আছে তোরাই বল। এদিকে হোটেলের রিসেপশন থেকে ছুটতে ছুটতে একজন হোটেল স্টাফ বেরিয়ে এলো। স্যার, আপনাদের সাথে সীমন্তনী আচারিয়া বলে কোনো মেয়ে ছিল? হ্যাঁ, কেন? নাথুলা বেস ক্যাম্প থেকে ফোন এসেছে। ইন্ডিয়ান আর্মি ম্যাডামকে রেস্কিউ করেছেন নিউ বাবা মন্দিরের কাছ থেকে। ধস পড়ে রাস্তা বন্ধ। কাল সকালে রাস্তা খুললে ম্যাডামকে ওনারা হোটেলে পৌঁছে দেবেন। সবার মুখ অন্ধকার হয়ে গেল। আর্মি বেস ক্যাম্পে সীমন্তিনী একা? আর কি মেয়েটা আসতে থাকবে? মিলিটারির ওপেন ক্যাম্প, অনেকটা জায়গা ছড়িয়ে ছিটিয়ে বন্ধ রুক্ষ মাটির উপর এপাশ ওপাশ ইট বালির বস্তা দিয়ে বাংকার বানানো। পরপর সারি দিয়ে মিলিটারি ট্রাক জিপ দাঁড়িয়ে আছে। তারই সাথেই রয়েছে অনেকগুলো তাঁবু, জংলা সবুজ রঙা। অভিমন্যু কথা বলছে ওর সিনিয়র অফিসারের সাথে। একটু দূরে দাঁড়িয়েও অভিমন্যু আর কর্নেল শিববিষ্ণু রঙ্গনাথ থামের পুরো কথোপকথন শুনতে পাচ্ছিল থাকা নোংরা কম্বল গায়ে জড়িয়ে যুবথুবু তিন্নি। কর্নেল বেশ রেগেই গেছেন বলে মনে হচ্ছে। হোয়াট হ্যাভ ইউ ডান? ডু ইউ নো হার পার্সোনালি? No, sir. But I met her in the train once. What if it's a trap, Abhimanyu? What if this is a honey a trap? You don't even know who she really is? Did I have any other option, sir? The roads are blocked. একটু দূরত্ব থেকে সব কথাই কানে আসছিল তিন্নির। কয়েক পা এগিয়ে এলো। স্যার, ক্যান আই সে সামথিং? অভিমন্যু ফিরল ওর দিকে। আপনি যান ম্যাডাম, আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন। মাঝে মাঝে পরিস্থিতি বিশেষে তিন্নির শান্ত দুর্বল বেচারা চেহারাটার খোলস ছেড়ে একটা খোলা তলোয়ার বেরিয়ে আসে, খুব অল্প সময়ের জন্য, কিন্তু আসে। কর্নেল আর অভিমন্যুর কথা শুনতে শুনতে আজও সেই তরবারি ছিটকে এলো। অভিমন্যুকে পাত্তা না দিয়ে সরাসরি কর্নেল স্যারের দিকে ফিরল তিন্নি। আপনি আমায় গুগল করে দেখতে পারেন। এক্সকিউজ মি? Yes, sir. My name is Shimotini Acharya. I ranked in West Bengal board exams. I guess you can find my name and photo in old news articles. I can also give you my work supervisor's name and LinkedIn ID. You can call him and get me verified that I do work in that organization. তিন্নির স্পষ্ট অ্যাকসেন্ট আর ব্যক্তিত্ব দেখে কর্নেল রঙ্গনাথামের মুখের রাগ রাগ ভাব উধাও হয়ে গিয়ে স্মিত হাসিতে ভরে উঠল। অভিমন্যুর দিকে ফিরে হাত উল্টে হেসে বললেন, ওয়েল, ইন দ্যাট কেস শি ইজ অল ইয়ার্স অ্যাভিমেনু। কর্নেল স্যার যে অর্থেই বলুন না কেন, তিন্নির মন আবার ফড়িংয়ের মতো নেচে উঠল। Really? Am I? All Abhimanyus? নিজের মনকে কষে এক ধমক লাগালো তিন্নি। কোথায় এই সিচুয়েশনে কান্নাকাটি করে চিন্তায় আকুল হবে ও তা নয়, অভিমন্যুকে দেখেই ওর দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। কতদিন চেনে ওরা একে অপরকে? দুদিন মিলিয়ে সাকুলে ৩-৪ ঘন্টা হবে হয়তো। তাতেই এই মুখ টিপে নিজেকে সংযত করে চুপটি করে দাঁড়িয়ে রইল তিন্নি অন্যদিকে মুখ ঘুরিয়ে। অভিমন্যুর সাথে কর্নেল আরও কিছু কথাবার্তা সেরে চলে যেতেই অভিমন্যু তিন্নির দিকে ফিরল, গলায় হাসি মাখিয়ে কৃত্রিম ভয়ের সুরে বলল, বাপরে, আমি তো নমস্য ব্যক্তি দেখছি। স্টেট বোর্ড এক্সামের টপার। অভিমন্যু কি প্রশংসা করছেন না ব্যঙ্গোদ্দীপ? তিনি ঠিক বুঝতে পারল না। কাদামাটিতে জুতো ঘষতে ঘষতে অস্বচ্ছন্দভাবে বলল, টপার নই, 7th র্যাঙ্ক করেছিলাম উচ্চ মাধ্যমিকে। তাই বা গলছেন হয়, কিন্তু আপনাকে দেখে তো ঠিক মনে হয় না। স্পষ্ট চোখে সরাসরি তাকালো তিনি। কি মনে হয় আমাকে দেখে? একটু অপ্রস্তুতে পড়ে গেল অভিমন্যু, তারপর বলল, আমার ধারণা ছিল টপাররা সব রিসার্চার নয়তো সায়েন্টিস্ট হয়, কেউ আর দেশে থাকে না। সব টপারের লাখ সমান হয় না অভিমন্যু। সব টপার দেশ ছেড়ে পালায় না। আপনি একাই দেশভক্ত নন। আবছা গলায় বললেও তিন্নির হঠাৎ কাটা কাটা স্বরে থমকে গেল অভিমন্যু। তারপর নিচু গলায় বলল, সরি, আপনাকে ইনসাল্ট করতে চাইনি। এতক্ষণ ধরে বুকে জমে থাকা চাপা অভিমানের জমাট শব্দগুলো ছিটকে বেরিয়ে আসতেই মনটা দমে গেল তিন্নির। গত 1.5-2 ঘন্টা বা 1.5-2 দিন ঘুম ঘুম মিষ্টি একটা স্বপ্নের ঘুরে ছিল ও।
এই ধাক্কায় মাটিতে থুবড়ে পড়ল যেন। ভুলেই গিয়েছিল তিনি গত দুদিন ধরে থেকে একা একাই যে দিবা স্বপ্ন দেখে যাচ্ছে ও সবই যে একতরফা। বাস্তব তো তার থেকে বহু যোজন দূরে। অভিমন্যুর কাছে তিন্নি তো তেমন গুরুত্বপূর্ণ কেউ নয়, সেজন্যই হয়তো ওর নামটুকু অবধি জানার প্রয়োজন বোধ করেনি সে। এমনকি এতটা সময় এক গাড়িতে পাশাপাশি বসেও না। ভেতর থেকে অযৌক্তিক চাপা কান্না ফুঁসে বেরোতে চাইলেও মুখ চিপে রইল তিনি। আর একটা কথাও বলতে ইচ্ছে করছিল না ওর। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে অভিমন্যু বলল, আসুন যাওয়া যাক। কথা না বাড়িয়ে পথ দেখিয়ে হাঁটতে লাগলো আগে আগে। বালির উপরে কাটা গুল্মলতা ছড়িয়ে আছে এদিক ওদিক। খানিকটা ব্যবধানে পরপর অনেকগুলি ইটের স্তূপ পেরিয়ে অভিমন্যুর পেছন পেছন একটা ট্রেন্ডে এলো ওরা। ভেতরে ঢুকিয়ে অভিমন্যু নিজের এক সেট স্পোর্টস শাওয়ার টি শার্ট আর পাজামা বার করে দিল। কেজো হাসি হেসে বলল, এক্সট্রিমলি সরি, এর বেশি আপনাকে কিছু দিতে পারবো না। এটা আমার টেন্ট, এটা আমার টেন্ট। নিশ্চিন্তে এখানে রাত কাটান, কাল সকালে দেখা হবে। একটু থেমে তিন্নির দিকে আরেক পলক তাকিয়ে বলল, খাবার জল এই বোতলে আছে, আর একটু রাত হলে হাবিলদার এসে আপনাকে ডিনার দিয়ে যাবে। বাইরে বেরোনোর দরকার নেই। আর আপনি আপনি কোথায় থাকবেন? আমি আজ নাইট ডিউটি নিয়ে নেব, শোয়ার দরকার পড়বে না। কাল সকালে আপনাকে গ্যাংটকে পৌঁছে দিয়ে আমার ছুটি। ততক্ষণে রাগ কমে গেছে তিন্নির। সে জায়গাটায় ঢুকে আসে একটু একটু অপরাধ বোধ। সিমসাম তাঁবুর ভেতরটা দেখতে দেখতে ধীর গলায় বলল, খুব অসুবিধায় ফেললাম না আপনাকে? আর্মি ডিউটি ম্যাডাম, কিছু করার নেই। চললাম, রাতে টেন্ট থেকে বেরোবেন না। অভিমন্যু যাবে বলে সবে পেছন ঘুরেছে, কিন্তু ততক্ষণে তিন্নির খোলা তরবারি আবার ওর বেচারা খাপে ঢুকে গেছে। বাইরের শো শো হাওয়ার আওয়াজ, তাঁবুর চারপাশে ভারী বুটের শব্দ, অত্যাধুনিক রাইফেল আর বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো সেনা আসা যাওয়ার রাস্তায় সারি সারি ট্রাক, কামান আর পুরো ক্যাম্পে ও একা একটা মেয়ে। চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠতেই অজানা একটা ভয়ে কুঁকড়ে গেল তিনি। এখানে এতগুলো অচেনা লোকের মধ্যে ওর একমাত্র ভরসা অভিমন্যু। সারাটা রাস্তা অভিমন্যুর পাশে বসে থেকে যে ভয়টা একবারের জন্য ওর মনে উকি মারেনি, অভিমন্যুকে চলে যেতে দেখে সেই ভয়টাই নখ দাঁত বার করে আশ্রে পড়ল যেন তিন্নির ওপর। কাতর একটা আরতি ছিটকে এলো তিন্নির মুখ থেকে। অভিমন্যু, একটু দাঁড়াবেন প্লিজ? ট্রেন্ড থেকে বেরোতে বেরোতে থমকে গেল অভিমন্যু। বলুন। আমার আমি আসলে আমি কখনো এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি। এরকম একটা পরিবেশ, আপনি প্লিজ একটু থাকবেন আমার সাথে, যদি কাজ না থাকে? আমতা আমতা করে বলেই ফেলল তিনি। অভিমন্যু বোধহয় এটা এক্সপেক্ট করেনি। একমুখ প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর তিন্নির রক্তশূন্য মুখ আর কাপা গলার স্বরে মাথায় স্ট্রাইক করলো ব্যাপারটা। নরম গলায় জিজ্ঞেস করলো, ভয় করছে? তারপর মিটমিটে হ্যাজেকের আলোয় তিন্নির কাজল কালো চোখ দুটো চিকচিক করে উঠল। ফ্যাকাশে মুখ নিয়ে ঘাড় নাড়ল অল্প। ক্ষণিকের জন্য নিবিড় থেকে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে শেষে অভিমন্যু বলল, ওকে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি একটু পর আপনার ডিনার নিয়ে আসছি, একসাথে খাওয়া হবে। অলরাইট? কৃতজ্ঞতায় গলা ভারী হয়ে এলো তিন্নির। চোখও অস্ফুটে, ঠোঁটগুলো নড়ে উঠল ওর। থ্যাংক ইউ। এত আস্তে কথা তাও শুনতে পেল অভিমন্যু। আর্মির আরেক গুণ বোধ হয়। নরম গলায় বলল, মাই প্লেজার ম্যাম। ট্রেন্টের সাদা পর্দা সরিয়ে ভারী জুতোর শব্দ তুলে বেরিয়ে গেল অভিমন্যু। শক্ত মোটা সবুজ রঙা তেরপল, তারিফ সাথে আরও কিসব মোটা জল নিরোধ মেটেরিয়াল দিয়ে বানানো তাঁবুর কাপড় আয়তনে ওই কাজ চালানোর মতো আর কি। ভেতরে আসবাব বলতে একটা স্টিলের ক্যাম্পেট, ছোট্ট লোহার একটা টুল আর টেবিল, তাতে বেশ কিছু কাগজপত্র, ফাইল, ল্যাপটপ, চার্জার এসব ছড়ানো। দুই হ্যাজেক ঝুলছে, তাতেই যা আলো হয়ে আছে তাঁবুর মধ্যে। অভিমন্যুর দেয়া টি শার্ট আর পাজামায় চেঞ্জ করে বেশ কিছুক্ষণ হাতবম্বের মতো দাঁড়িয়ে রইল তিনি। ওর ব্রেন যেন এতক্ষণে পুরো ঘটনাটা প্রসেস করা শুরু করেছেন। কি গেল আজকের দিনটা? যদি আজ অভিমন্যুর বদলে অন্য কেউ আসতো ওকে রেস্কিউ করতে, তবে কি হতে পারত সেটা ভেবেই বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল তিন্নির। অথবা যদি ওই চা দোকানি আর্মি চেক পয়েন্টে খবর না দিত। খারাপ ভাবনাগুলো যত চারা দিয়ে বেড়ে উঠতে লাগলো মনের মধ্যে। কষ্ট মাখানো একটা রাগও ছড়িয়ে যেতে লাগলো তিন্নির সারা শরীরে।
শায়করা কেউ ওর খবর অবধি করল না। এটা ভেবেই খুব অবাক লাগছিল তিন্নির। এতটাই ইরেসপন্সিবল এদের সাথে ঘুরতে আসার জন্য ও মার উপর অভিমান করছিল। আজ রাতে তিন্নির ফোন না পেয়ে মা নিশ্চয়ই খুব চিন্তা করবে, বাবাকে দোষ দেবে। সব তিন্নির জেদের জন্য। ভালো করে কিছু না জেনে খোঁজখবর না নিয়ে অধচেনা কিছু বন্ধু নামক কলিগের সাথে ঘুরতে আসার ফল। কানে নাকে মুলেছে তিনি। আর যদি কোনোদিন একা একা বেড়াতে আসার কথা ও মুখে আনে, কি কখনোই না বন্ধুদের সাথে ঘুরতে আসার নর্থ বেঙ্গল আসার জেদ করেছিল তিনি। না এলে এত কিছু হতোই না। কথাটা মনে হতে সাথে সাথেই সারাগে কাঁটা দিয়ে উঠল। না এলে যে অভিমন্যুর সাথেও দেখা হতো না। ভাগ্য ওর সাথে একই সর্বনেশে খেলায় মেতেছে। বারবার দুইবার ইনসিডেন্টস। যে বিপদে তিন্নিকে বাঁচানোর কেউ ছিল না, সেই বিপদের সময়গুলোতেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কেন বারে বারে অভিমন্যু এগিয়ে আসে ওকে উদ্ধার করতে। গত 2 বছরে এই প্রথম পরপর দুদিন ওর ব্ল্যাক আউট হয়ে গেল। পরপর দুদিনই ও নিজেকে আবিষ্কার করল অভিমন্যুর কোলে ডেস্টিনির ইশারায়। আজকে ট্রাকে করে ফেরার সময় অভিমন্যুকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যতবার স্পর্শ করেছে তিনি, বুকের রক্ত ছলকে উঠেছে ওর। যতবার অভিমন্যু ওর চোখের দিকে তাকিয়েছে, নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছিল তিনি। কেন? নিজের মনকে প্রশ্ন করল তিনি। আচ্ছা, অভিমন্যুর কি একই ফিলিংস হচ্ছে? কারণে অকারণে ওকে ধরে ফেলেছে, কোলে তুলে নিচ্ছে। অভিমন্যুর উষ্ণ নিঃশ্বাস ওর হাত ধরে থাকা বারবার। যদিও কোলে নেয়ার কথাটা মনে হতেই একই সাথে খুব লজ্জা আর অস্বস্তি হলো তিন্নির। ও কি বাচ্চা নাকি যে কোলে করে গাড়ি থেকে নামাতে হয়? সবাই কেমন হাঁ করে তাকিয়েছিল অভিমন্যুর কি দেখেনি? আবার এমন নয়তো অভিমন্যু সত্যিই ওকে বাচ্চা মেয়ে ভাবছে। হয়তো অভিমন্যুর মনে তিন্নির মতো অতি সাধারণ একটা মেয়ের জন্য কোনো জায়গাই নেই। সেজন্যই হয়তো ওর নামটুকু জানার প্রয়োজন বোধ করেনি। শব্দের চেয়েও দ্রুতগামী হয়ে একের পর এক প্রশ্ন আর ভাবনা তিন্নির মাথায় যেন ছোটাছুটি ধাক্কাধাক্কি লাগিয়ে দিয়েছিল। পাল্লা দিয়ে বাড়ছিল ওর হৃৎপিণ্ডের গতিবেগও। কিন্তু শেষের কথাটা মনে হতেই ফুটো বেলুনের মতো তিন্নির বুকের ভেতরটা আবার চুপসে গেল। অভিমন্যুর স্বাভাবিক সৌজন্যবোধকেই ও অন্য কিছু ভেবে বসছে না তো? কথায় কথায় অভিমন্যু কেমন যেন শব্দের ছোবল আর বাক্যের হুল ফোটায়, যেন বিদ্রুপ করছে ওকে, যেন তিন্নি ওর সমকক্ষ হওয়া তো দূর, সমনও নয়। ধমক দিয়ে কথা বলা, তির্যক মন্তব্য। অভিমন্যুর মনে কি তিন্নির জন্য কোনো অনুভূতিই নেই? সবটাই কি একতরফা, ওর কল্পনা মাত্র? 1 ঘন্টার মতো হয়ে গেছে তিনি একা একা ট্রেনকে বসে। অভিমন্যু তো এখনো আসে না। কি করব ভাবতে ভাবতে টেপটা খুলে বসলো তিনি। বেড়াতে আসার আগে শুভ ট্যাবটায় অনেকগুলো কবিতা সংকলন, উপন্যাস সমগ্র PDF ফরম্যাটে সেভ করে নিয়ে এসেছিল ট্রেনে পড়ার জন্য। তারই একটা খুলল সংকলিত জীবনানন্দ দাশ। জীবনানন্দের কবিতা পড়তে পড়তে সব মন খারাপ চিন্তা দূর হয়ে যায় তিন্নির। আজও তার ব্যতিক্রম হলো না। প্রযুক্তির কল্যাণে কর্মব্যস্ত আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন দেশের দূর এক দুর্গম সীমান্তে ইলেকট্রিক বইয়ের পাতায় বোধ হয়েছিল তিনি। ঘণ্টাখানেক পর নিজের ট্রেনে ঢুকতে গিয়ে দরজার কাছে পা আটকে গেল অভিমন্যুর। প্রবেশ পথের দিকে মুখ করে অভিমন্যুর ক্যাম্পেইডের ওপর ওরই টি শার্ট ট্রাউজারের উপর হয়ে শুয়ে আছে তিনি। এলোমেলো কালো চুল ছড়িয়ে ওর মুখের আশেপাশে। সামনে খোলা ট্যাপ, বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ, আর তাঁবুর ভেতরে হাজেকের হলদে আলোয় বইয়ের পাতায় বুঁদ হয়ে থাকা তিনি। হালকা একটা মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছিল অভিমন্যুর মন। হয়তো নিজের জামা কাপড়ে তিন্নিকে দেখেই বেশ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে দৃশ্যটা যেন মনের মধ্যে এঁকে নিল অভিমন্যু। তারপর গলা ছেড়ে নিজের উপস্থিতি জানান দিল। গম্ভীর গলা শুনে চমকে উঠে বসল তিনি। কখন যে অভিমন্যু টেন্টে ফিরে এসেছে ও খেয়ালই করেনি। হাতে দুটো খাবারের প্লেট নিয়ে হাসি মুখে অভিমন্যু বলল। কি পড়া হচ্ছে শুনি? বিব্রত হয়ে চোখ নামিয়ে নিল তিনি। বাবা, আপনার তো অনেক গুণ। কর্পোরেট ওয়ার্ল্ডে জব করে সাহিত্য চর্চা আজকালকার দিনে দেখা যায় না। আবার সেই তির্যক ফুল ফোটানো কথা ক্ষুদ্র স্বরে বলতে বাধ্য হলো তিনি। ব্যঙ্গ করছেন? যেন খুব হতাশ হয়েছে এমনভাবে অভিমন্যু বলল। প্রশংসা করলেও দোষ। ম্যাডাম, আমার সোজা কথাকেও আপনার বাঁকা মনে হয়। কি করতে পারি বলুন? এতক্ষণে মুখ তুলে তিনি দেখল অভিমন্যুর চোখ ভর্তি হাসি, মুখেও হালকা একটা হাসির আভাস। হেসে ফেলল ও।
এগিয়ে এসে খাবারের প্লেট দুটো সামনের টেবিলে রাখলো অভিমন্যু। খেয়ে নেবেন, আসুন, ঠান্ডা হয়ে যাবে। অ্যানাবেলের থালায় মোটা মোটা আটার রুটি আর সবজি মেশানো ডাল, ব্যাস চুপচাপ থালাটা টেনে খেতে শুরু করলো তিনি। এইরকম মোটা রুটি ও জীবনে খায়নি। অনভ্যাসের জেরে প্রথম গ্রাসে সেই রুটি সোজা গলায় আটকে জোরে বিষম খেলো তিনি। ক্যাপ খুলে জলের বোতলটা এগিয়ে দিতে দিতে মৃদু ধমক দিয়ে উঠল অভিমন্যু। আস্তে খাও, এত তারা কিসের? সহসা ফ্রিস্ট হয়ে গেল তিনি। ঠিক শুনল কানে। অভিমন্যু ওকে তুমি করে বলছে। অভিমন্যু নিজেও বুঝতে পেরে থমকে গেল। অপ্রস্তুতের হাসি হেসে বলল, সরি, তুমি বলে ফেললাম, মাফ করবেন। থালার দিকে চোখ আটকে রেখে তাকিয়ে রুটি খুঁড়তে খুঁড়তে তিনি আস্তে করে বলল, বয়সে আমি আপনার থেকে ছোট, তুমিই ঠিক আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ঘন গলায় অভিমন্যু বলল, না ম্যাডাম, সম্বোধনটা দূরত্বের, বয়সের নয়। কালকের পর আপনার সাথে আর দেখা হবে না। অচেনার এই দূরত্বটুকু থাকাই তো ভালো। হাতের খাবারটা মুখে তোলার আগে মাঝপথে থমকে গেল তিনি। কিছু কিছু সত্যি কথা কাটা লাগানো চাবুকের মতো সোজা বুকের ভেতরে গিয়ে আঘাত করে। এক দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে থেকে ওর মুখের অভিব্যক্তিগুলো পড়ে নিল অভিমন্যু। মানুষ আর মানুষের মনের ভাব পড়ে খাওয়া আর্মি অফিসারদের বুঝতে খুব কষ্ট হয় না। আজ বিকেলে তিন্নিকে ওই পাহাড়ি ঝুপড়ি থেকে রেস্কিউ করার পর থেকে তিন্নির চোখ বারবার বলে দিচ্ছিল অভিমন্যুর প্রতি ও দুর্বল। ও নিজেরও কি একই অনুভূতি নয়? বড় করে একটা শ্বাস ফেলে মনকে শক্ত করল অভিমন্যু। ইটস জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন, নাথিং এলস। কথার মোড় ঘোরাতে সহজ গলায় বলল, কি ম্যাডাম, থেমে গেলেন যে? খাবার ভালো নয় জানি, তা একটু কষ্ট করে খেয়ে নেন। এখানে আমরা খাবার নষ্ট করি না। মুখ বুঝে খাওয়া শুরু করলো তিনি, সাথে অভিমন্যু। একটু পর হঠাৎ মনে পড়েছে যেন, মুখ তুলে বলল, ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আপনার হোটেলের রিসেপশনে ফোন করে দেওয়া হয়েছে যে আপনি আর্মির সেফটিতে আছেন। পুলিশের রিপোর্ট করার দরকার নেই। থ্যাংক ইউ। অস্ফুটে ওঠোট নড়ে উঠলেও আর তাকালো না তিনি। একটু আগে অভিমন্যুর বলা কথাগুলোর ক্ষত সুখ হয়নি এখনো। মুখের চারপাশে চুলগুলো ছড়িয়ে থাকায় আর তাঁবুর ভেতরে স্বল্প হ্যাজেকের আলোয় তিন্নির নিচু হয়ে থাকা মুখ দেখতে পাচ্ছিল না অভিমন্যু। তবে একটু বুঝতে পারল মেয়েটা আঘাত পেয়েছে ওর কথায়। মনটা একটু ভিজে এলো অভিমন্যুর। না চাইতো কেন বারবার মেয়েটাকে আঘাত করছে ও। তাঁবুর গুমট পরিবেশ সহজ করতে একটু হেসে বলল, শুধু থ্যাংক ইউ বলে কাজ চালিয়ে নিলে হবে? আবছা গলায় বিড়বিড় করে উঠল তিনি। আপনাকে দেওয়ার মতো আর কিছু তো সাধ্যি নেই আমার। চুপ করে গেল অভিমন্যু। অনেকক্ষণ পর মুখ খুলল। যদি কিছু মনে না করেন, ডিনারের পর একটু কবিতা পড়ে শোনাবেন? অনেক দিন হয়ে গেল শুনে না এসব। অবশ্যই, যদি আপনার আপত্তি না থাকে। পলকে দু চোখ উজ্জ্বল হয়ে উঠল তিন্নির। আপনি শুনবেন? ডিনারের পর কেন, এখনই শোনাতে পারি। অ্যানাবেলের থালায় শুকনো মোটা রুটি খোটা থামিয়ে দু চোখ বুঝল তিনি। বোধহয় প্রস্তুতি নিতে। কিছু কিছু কবিতা ও ঠোঁটস্থ দেখার দরকার পড়ে না। তারপর শুরু করলো। একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাতে। সে আসবে মনে হয় আমার দুয়ার অন্ধকারে। কখন খুলেছে তার সপ্রতিভ হাতে, হঠাৎ কখন সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে। সকল সমুদ্র সূর্য সত্তর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে। সে এসে এগিয়ে দেয় শিওরে আকাশ দূর দিকে, উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহের আলোড়নে অঘ্রাণের রাত্রি হয়। এরকম হিরণ্ময় রাত্রি ইতিহাস ছাড়া আর কিছু রেখেছি কি মনে? শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ। চারিদিকে ঘরবাড়ি, পোড়োসাঁকো, সমাধির ভিড়। সে অনেক ক্লান্তি, ক্ষয় অবিনশ্বর পথে ফিরে, যেন ঢের মহাসাগরের থেকে এসেছে নারীর পুরনো হৃদয় নব নিবিড় শরীরে। দুই চোখ বুঝে আবেগরুদ্ধ স্বরে থেমে থেমে স্পষ্ট উচ্চারণে সবটা বলে গেল তিনি। একবারও আটকালো না কোথাও। শুনশান নির্জন রুক্ষ প্রাণান্তর দেশের দুর্গমতম সীমান্তে শত্রুপক্ষের সৈন্যের মাঝে এক অস্থায়ী তাঁবুতে এক অসামান্য নারীর উদ্যত কণ্ঠে জীবন আনন্দের কবিতা শুনে কি এক অব্যক্ত অনুভূতিতে বারবার কাটা দিয়ে উঠল অভিমন্যুর গায়ে। শেষ হয়ে যাওয়ার পরও তার প্রতিধ্বনি ঘুরে ঘুরে ফিরছিল টেন্টের গায়ে। তারপর সব নিস্তব্ধ।
তিন্নির গলার রেশটুকু মিলিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ বোধ হয়ে বসে রইল অভিমন্যু। অনেকক্ষণ পর যেন হুঁশ ফিরে এলো ওর। অসাধারণ। এত সুন্দর আপনার গলা কোথায় শিখেছেন? সারা শরীর ঝনঝন করে উঠল তিন্নির। এই প্রথম বোধহয় মন থেকে ওর কোনো প্রশংসা করল অভিমন্যু। একরাশ লজ্জা কোথা থেকে ছুটে এসে জড়িয়ে ধরল তিন্নিকে। অদৃশ্য সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আবার ফিরে আসছে কি? মুখ নামিয়ে নিয়ে বলল, আমার বাবা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন, আর অবসরে কবিতা চর্চা। আম সরি, ঠিক বুঝতে পারিনি। অবাক হয়ে চোখ তুলল তিন্নি। সরি কেন? মানে আপনার বাবা চাকরি করতেন বললেন,